আমি বলছেন? হ্যাঁ বলছি, বলুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার ফের একটা নজিরবিহীন ঘটনা এবং শিক্ষাঙ্গনে এই যে ভয়ানক একটা পরিস্থিতি হলো আমরা দেখলাম, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলি যে গতকাল যে ঘটনা ঘটেছে তার সাপেক্ষে ইমিডিয়েট দুটো কাজ করা উচিত। এক, শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসুকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তার ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত। দ্বিতীয় হচ্ছে, অন্য আরেকজন যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসেরই ওই সম্ভবত অধ্যাপক সেলের কোন নেতা টেতা হবেন, সে তার গাড়িতেও ছাত্রছাত্রীরা আহত হয়েছেন, পিষে মারার চেষ্টা হয়েছে, তাকেও ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তারও ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত। আমি মনে করি কোনো শিক্ষামন্ত্রী, সে যত বড় হিনিয়াস ক্রিমিনালই হোক না কেন, সে যদি প্রকৃতিস্থ অবস্থায় থাকে সে কখনোই ছাত্রছাত্রীকে অন্ততপক্ষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পিষে মারতে পারে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু গতকাল সে ঘটনা ঘটেছে, মারার চেষ্টা হয়েছে, তাই আমি মনে করি তারা প্রকৃতিস্থ অবস্থায় ছিল নাকি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল এই টেস্টটা ইমিডিয়েট করা উচিত। তাই ব্রাত্য বসুকে এবং তৃণমূল কংগ্রেসের সেই অধ্যাপক নেতাকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তাদের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত। গতকাল প্রকৃতস্থ অবস্থায় ছিল নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল, এবং সেটা 24 ঘন্টা পরে হলে সেই ব্লাড স্যাম্পলে উপস্থিতি পাওয়া যায় না, তাই ইমিডিয়েট করা উচিত। আমি মনে করি তারা করেছেন কিনা আমি জানি না, যদি না করে থাকে ইমিডিয়েট করা উচিত, পরবর্তীতে কিন্তু পাওয়া খুব কঠিন হবে। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে, আচ্ছা ভাবুন তো, যে তৃণমূল কংগ্রেসের যাদবপুরের অধ্যাপক সেলের একটি সভা, সেখানে শিক্ষামন্ত্রী ভাষণ দিতে যাবেন বা শিক্ষামন্ত্রী সাংগঠনিক সভা হোয়াটসঅ্যাপ করতে গেলেন। আচ্ছা, মধ্যম গ্রামের গুন্ডার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি কাজ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন একজন ছাত্র বা অন্য কলেজের কোন একজন ছাত্র, তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি কাজ? তৃণমূলের নেতা, তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি কাজ? বোঝা যাচ্ছে পরিকল্পিত ভাবে সেখানে এই অব্যবস্থা তৈরি করতে গেছিল, গন্ডগোল পাকাতে গেছিল। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা এখনো পর্যন্ত ফুল ফোটাতে পারেনি। বর্তমানে রাজ্যের শিক্ষার অবস্থা তো দেখছেন কি অবস্থা। তৃণমূল কংগ্রেস এসে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। যদি বা দু একটা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত সঠিক মানের শিক্ষা ব্যবস্থা চালু থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার কারণ এখানে তৃণমূল নেই। তৃণমূল থাকলে ওখানেও দেখবেন ওই চোর গুন্ডা রাজ হয়ে যাবে, ওখানেও দেখবেন ওই টাকা তোলা, ওই থ্রেড সিন্ডিকেট এসব শুরু হয়ে যাবে। চেষ্টা করা হচ্ছে ওই থ্রেড সিন্ডিকেটের অংশ করার, চেষ্টা করা হচ্ছে যে যাতে ওখানে ফুল ফুটিয়ে ওখানটাকেও নষ্ট করে দেওয়া যায়। ভাবুন, এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে 3 লক্ষ কম ছেলে মেয়ে অ্যাপিয়ার করছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আর পড়াশোনার দিকে মনোযোগই দিচ্ছেন না। তার কারণ এই তৃণমূল এসে এই চোর গুন্ডারাজ শুরু করেছে। এই গুন্ডারাজের ইমিডিয়েট অবসান প্রয়োজন। আর একজন শিক্ষামন্ত্রী বা একজন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক কি ওম প্রকাশ মিশ্র, এই অধ্যত্ত আসে কোথা থেকে যে গাড়ি নিয়ে গিয়ে একজন ছাত্রকে পিষে মেরে দেবো? এই অধ্যত্ত। এবং তারপরে তারা ঘুরে বেড়াচ্ছে শিক্ষামন্ত্রী বলে। কি তার জন্য আলাদা আইন নাকি? যে শিক্ষামন্ত্রীর ক্ষমতা নেই একটা টেট কন্ডাক্ট করা, একটা সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা, একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না? যে নোটিশ শিক্ষা দপ্তরের যে কোনো সিলেকশন নেই, যে নোটিশ হয় প্রতিটি ছত্রে ছত্রে লাইনে লাইনে ভুল থাকে। সেই শিক্ষামন্ত্রী গিয়ে সেখানে গিয়ে দাবি করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে। এই চোর গুন্ডাদের বিরুদ্ধে আমি মনে করি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত, এবং বিশেষ করে এই গুন্ডামির বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি ইমিডিয়েট এদেরকে কাস্টাডিতে নিয়ে এদের ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত। তারা গতকাল প্রকৃতিস্থ অবস্থায় ছিল নাকি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল সেটা অ্যাসার্টেন করার জন্য। ফিরদৌস, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দখল নিতে মাত্র 1 মিনিট সময় লাগবে। মানে শিক্ষাঙ্গনে এই ধরনের যে উক্তি, এটাকে কি দেখুন, এটাই তো তৃণমূলীয় কালচার। এক্স্যাক্টলি তৃণমূলীয় কালচারে
যেটা ফিট করবে অরূপ সে কথাই বলেছে। অরূপ চক্রবর্তী নতুন কথা কিছু বলেন, এটাই তো তৃণমূলের কালচার। 1 মিনিট সময় লাগবে, এ তো গুণগানের ভাষা, এটাই তো তৃণমূল। এক্স্যাক্টলি ওই ওই সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ ভাষা না বললে সামনে এই ভোটে অরূপ চক্রবর্তীকে টিকিট দেওয়া হবে না। অরূপ শিক্ষিত ছেলে, কিন্তু তৃণমূলের ভাষায় ওকে কথা বলতেই হবে, নাহলে টিকিট দেবে না। খুব খুব পরিষ্কার কথা। অরূপ বিশ্বাস, মানে অরূপ বিশ্বাস বলেছেন। ও অরূপ চক্রবর্তী না, অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস হলে তো সে তো বলবেই, সে তো মানে একেবারে তৃণমূলের কোর টিম, সে তো বলবেই। ও তো না বললেও তৃণমূলে এসব না বললে তৃণমূল কংগ্রেসের ওই যে কোর টিমের যে ভাষা, সেটা না বললে তৃণমূল কংগ্রেসের কোর টিমে তাকে রাখা হবে না। এটাই স্বাভাবিক, এটা গুন্ডামির ভাষা, এরা ওই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত, ওরা ওই ভাষাতেই বলেছে, এবং এতে এতে তৃণমূলীয় কালচারের রিফ্লেকশন ছাড়া আর কিছুই নয়। ফলে এটা বলবে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে এতে রাগ আছে, কারণ এরা এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়তে সঠিকভাবে ফুল ফোটাতে পারেনি, এখনো এগুলো থ্রেড কালচারের অংশ করতে পারেনি, এখনো পর্যন্ত এই শিক্ষার মানকে মানে একেবারে নিম্নমুখী করে একেবারে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে পারেনি। এটা ওদের রাগ। ওরা চাই তো বেসিক্যালি এরা চাই যেখানে গুন্ডামের চর্চা করতে, শিক্ষাঙ্গন গুলোকে এরা আর শিক্ষাঙ্গন রাখতে চায় না। না দেখছেন না, একজন অধ্যাপক, আর এই অধ্যত্ত আসে, ভাবুন তো, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন অধ্যাপক ঘুষ করে গাড়ি চালিয়ে নিয়ে যেতে ছাত্রকে পিষে দিচ্ছে। কে, কোথা থেকে এসছে এসব? এইসব গুন্ডাগুলো কোথা থেকে এসছে? পশ্চিমবঙ্গের কালচারের সঙ্গে ওইসব গুন্ডা কালচার চলে না একেবারে। পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই অধ্যত্ত দেখাচ্ছে। শাসক দলের ছাত্র নেতা, তিনি তার আজকে সোশ্যাল মিডিয়ার যে পেজ, সেখানে তিনি ডিরেক্টলি বলছেন যে বাম সংগঠনদের সেখানে তিনি নিশানা করছেন এবং বলছেন যে বামেরা কি পারে সেটা যাদবপুরের ঘটনায় প্রমাণ হচ্ছে। এরা ক্ষমতায় এলে আবার নৈরাজ্য ফিরে আসবে, মানে বাম সংগঠনকে পুরো আক্রমণ করছেন শাসক দল। সেটা অবশ্যই, দেখুন এরা তো আক্রমণ করবেন, তার কারণ এখনো বামপন্থীরা ওখানে, বামপন্থী ছাত্র সংগঠন, বামপন্থী মনস্ক ছেলে মেয়েরা এখানে আছেন বলে এখনো পর্যন্ত শিক্ষার মান কিছুটা হলেও সেখানে ধরে রাখা গেছে। আপনি দেখছেন না, এই যে আহত হওয়া একজন ছাত্র অভিনব, তার বাবা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা। এতদ সত্ত্বেও সে এসে বুঝেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে এসএফআই করতে হবে, তার কারণ এটা আদর্শের কথা বলে। খুব স্বাভাবিক, একজন তরুণ সে একটি আদর্শের প্রতি আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক। তার বাবা তৃণমূলের নেতা হওয়া সত্ত্বেও সে এসএফ এর আদর্শে আদর্শায়িত হয়ে সে চেয়েছেন যে বিশ্ববিদ্যালয় চত্বরে গণতান্ত্রিক পরিবেশ সেটাকে ফিরে আসুক, গণতন্ত্র প্রতিষ্ঠা পাক বিশ্ববিদ্যালয়ে। সে চেয়েছে সেখানে একদিকে যেমন শিক্ষা চলবে, তার সঙ্গে সংগ্রামও চলবে। শিক্ষা এবং সংগ্রাম একসঙ্গে জারি রাখতে হবে। সে সেই শিক্ষায়, সেই দীক্ষায় নিজেকে দীক্ষিত করছে, সেই শিক্ষায় নিজেকে শিক্ষিত করছে। সেই জন্যই তো দেখছেন না, অভিনবরা, রাসেলরা, ইন্দ্ররা। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় কালকে যা দেখেছেন সেটা কিন্তু ইউনাইটেড যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখেছেন। সেখানে কিন্তু শুধুমাত্র যে এসএফআই ছিলেন তা নয়, অনেকে না বুঝে বলছেন, সেখানে যেমন এসএফআই ছিলেন, অন্য ছাত্র সংগঠন ছিল, এবং তারা যৌথভাবে কি চাইছে, যৌথভাবে একটা জিনিসই চাইছে, সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন গুলো চাইছে ছাত্র সংসদ তৈরি হোক। তো ভাবুন তো, রাজ্যের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। তৃণমূলের এই সমস্ত তৃণমূলের ছাত্র সংগঠন তারা ওই জোরজার করে যে যা পারে সেটা এক একটা কলেজগুলোতে যে যা পাচ্ছে আদায়, ওই তোলা আদায় করছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তোলা আদায়ের কেন্দ্র বানিয়ে ফেলেছে। ছাত্র সংগঠন নির্বাচন নেই। একেবারেই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে ভুতুড়ে ভোটার কাজ, ভুতুড়ে ভোটার ধরার প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হলো, তার দলের যারা নেতাকর্মী তাদেরকে নিয়ে যে সভা করলেন, তারপর ভুতুড়ে ভোটার তাদের দিকে আঙুল তুলছেন।
এটা দেখুন, আমি মনে করি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই সভা করলেন, তারপরে কিন্তু যাদবপুরের এই পরিকল্পিত আক্রমণ প্রথম। কারণ আপনি যদি দেখেন, শিক্ষামন্ত্রী আসছে মধ্যমগ্রাম থেকে, তৃণমূলের গুন্ডা আসছে, অন্য জায়গা থেকে তৃণমূলের গুন্ডারা এসে হাজির হচ্ছে, যে এই পরিকল্পিত আক্রমণ সেখানে ছাত্রছাত্রীদের উপরে শিক্ষামন্ত্রী পিছিয়ে দিতে চাইছেন। আমি মনে করি যে এটা একটা পরিকল্পনার অংশ। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে কথা জিজ্ঞাসা করছিলেন, ভুয়ো ভোটার। আচ্ছা, ভুয়ো ভোটার রাজ্যে ক্ষমতায় কারা? তৃণমূল কংগ্রেস। কোন আধিকারিকের এই ক্ষমতা রয়েছে বা কোন মানুষের এই ক্ষমতা রয়েছে যে ভুয়ো ভোটার ওই ভোটার লিস্টে তুলে দিয়ে তার সুবিধা নিয়ে যাবে? আর কোন রাজনৈতিক দল সেই সুবিধা নিয়ে যাবে বলুন তো? উল্টে তৃণমূল কংগ্রেসই মৃত ভোটার তার সুবিধা নিয়ে যায়। উল্টে তৃণমূল কংগ্রেসই দেখবেন এই ভোটার তালিকাতে যত রকম কারচুপি করা যায় করে, ভোটে যত রকম কারচুপি করা যায় সেটা করে। তার বেনিফিটটা শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস নেই। আসলে বুঝতে পেরেছেন সামনের ইলেকশনে আর জিততে পারবেন না। এখন থেকে সেই জন্য দু চারটে তো অজুহাত খাড়া করে রেখে দিতে হবে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অজুহাত খাড়া করতে সিদ্ধহস্ত। সাইন্টিফিক রিগিং, ম্যানমেড বন্যা, এসব তো মমতা ব্যানার্জির তত্ত্ব। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তত্ত্ব খাড়া করতে মমতা ব্যানার্জির থেকে মানে খুব কম লোকজন আছে রাজনীতিতে যারা ভালো পারেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে একেবারে উস্তাদ প্লেয়ার। একবারে বলে না খেলা হবে, এই ব্যাপারে ওস্তাদ প্লেয়ার। যে সামনের ইলেকশনে হারতে চলেছেন, একটা অজুহাত খাড়া করে রাখো। তার মধ্যে এই ভোটার তালিকা হচ্ছে অন্যতম অজুহাত। আমার শেষ প্রশ্ন ফিরদৌসদা, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে কাণ্ড, সেখানে সিবিআই এর যে চার্জশিট, সেখানে নাম উঠে এসেছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে কেন্দ্র করে নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে বিজেপির মতো সিবিআইও ভাববাচ্চে কথা বলছে, আমার নাম বললেও আমার পরিচয় কোনো ভাববাচ্চে নয়, কোনো ভাববাচ্চে নয়, একেবারে সরাসরি বাচ্চা বলা আছে। ওখানে মিথ্যা কথা বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌমেন নন্দীর মামলায় সিবিআই এফআইআর করেছে, ইডি তদন্ত করেছে। এই সৌমেন নন্দীর মামলার বিরুদ্ধে যে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিল তদন্তের আওতার বাইরে রাখার জন্য, সেই অভিষেক ব্যানার্জি হচ্ছে ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় লেকচার দিচ্ছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমপি, ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌমেন নন্দীর মামলায় তদন্ত থেকে বাঁচতে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, এরে বাড়ি চলে এসছে এবং সে তাকে নিজেকে তদন্তের আওতার বাইরে রাখতে পারেনি। এই অভিষেক ব্যানার্জি এমপি, ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি। আমি সৌমেন নন্দীর মামলায় সৌমেন নন্দীর আইনজীবী হিসাবে বলছি, এমপি, ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল নিজেকে তদন্তের আওতার বাইরে রাখার জন্য, করতে পারেনি। তাকে তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। ইডি ডেকেছিল, ইডির মামলায় নিশ্চিতভাবে যে এখনো পর্যন্ত যদি প্রমাণ পায়, নিশ্চিতভাবেই তারা, আমি মনে করি ইডি সিবিআই উভয় তদন্ত করছে সৌমেন নন্দীর মামলায়, যদি ভবিষ্যতে অ্যাকিউজড হিসাবে পাওয়া যায়, নিশ্চিতভাবেই যাদের যাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবেই সিবিআই চার্জশিট দেবে বলে আমি বিশ্বাস রাখি। সিবিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে একজন অ্যাকিউজডের স্টেটমেন্টে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসছে। সেই অভিষেক ব্যানার্জি, যে অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা দাবি করতে পারেন সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। অভিষেক ব্যানার্জি 6.5 লাখ টাকা প্রতি ক্যান্ডিডেট পিছু পাওয়ার পরেও খুশি হন না, বলেন যে যদি তার বেশি টাকা না দেয় দূরে পোস্টিং করিয়ে দেওয়া হবে বা অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে। আপনি ভাবুন গোটা পশ্চিমবঙ্গে এই অভিষেক ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি হতে পারে, জনগণ ভাবুক। এবং এই অভিষেক ব্যানার্জি, যে অভিষেক ব্যানার্জি এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডায়লগ দিয়েছে, এই অভিষেক ব্যানার্জি সৌমেন নন্দীর মামলায় নিজেকে তদন্তের বাইরে রাখার জন্য আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, হেরে গেছে, গিয়ে তাকে তদন্তের আওতাধীন হতে হয়েছে। তৃতীয় হচ্ছে ইডি প্রেস রিলিজ করে বলেছিল ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি তার সংসর্বতা রয়েছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে, এবং সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র এবং অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্স সব নাম উঠে এসেছিল।
আরেকটা কথা, তিনি সরাসরি ওই সভা থেকে বলছেন যে এই ভয় আমার ভালো লেগেছে, মানে এর মধ্যে দিয়ে কত কিছু বলতে হচ্ছে। আমি বলছি আমার আরো বেশি ভালো লেগেছে। আমি বলছি আমার আরো বেশি ভালো লেগেছে যে সৌমেন নন্দীর মামলা করেছিলাম এবং তার জন্য ছুটতে হয়েছিল, এখন অনেক কিছু বলতে হচ্ছে, সেই জন্য আমি বলছি আমার আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ, ধন্যবাদ ফিরদৌস দা। ধন্যবাদ আপনাকে।